হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? আজ আমরা ইংরেজি শিক্ষার একটা কমপ্লিট কোর্স করছিলাম। তো সেই কমপ্লিট কোর্সের আজকে দ্বিতীয় ক্লাস। গতদিনকে আমি দেখাইছি কিভাবে একটা বাক্যর শুরুটা করতে হয়। তো একটা বাক্যের যেমন চারটে অংশ থাকে, তার দুইটা অংশ প্রথম দিন দেখাইছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, এবং এই ক্লাসের মূল বিষয়টা হচ্ছে অবজেক্টের ব্যবহার বা কর্মের ব্যবহার। তো সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ক্লাসটা শুরু করছি। আমি প্রফেসর প্রণব সেন। তোমাদের সামনে আজকে আমার মূল বিষয়টা হচ্ছে অবজেক্টের ব্যবহার এবং এটা কিভাবে করা যায় তার ডিটেল একটা বিবরণ। তো গতদিনকে আমরা বলছিলাম যে একটা বাক্য লিখতে গেলে চারটে জিনিস লাগে: সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে এবং ফ্রেজ লাগে। এই চারটে জিনিস লাগে, এবং এর মধ্যে গতদিনকে আমরা এই দুইটা জিনিস দেখাইছিলাম, সাবজেক্ট এবং ভার্ব। সেই ভার্বের আমি ডিটেল বিবরণটা দিইনি, শুধুমাত্র টেন্সটা দেখাইছিলাম। কারণ টেন্সটা এত বেশি গুরুত্বপূর্ণ বা এত কাজে লাগে যে টেন্স ছাড়া বাক্যের অর্থ বের করা যায় না। আর এই অর্থ যদি তুমি না জানো, তুমি শত চেষ্টা করলেও তোমার ও পড়াটা কোনো কাজেই লাগবে না। আর ইংরেজি হচ্ছে জ্ঞানের আধার। এখানে কি বলি তোমার, তো যদি কখনো তুমি ইংরেজিটা শিখতে পারো, জানতে পারো, তুমি সেদিনকে এটা বুঝতে পারবে যে আসলে ইংরেজিটা আমাদের জীবনে কি ভূমিকা পালন করে। তো আমরা যারা এডুকেশন নিয়েছি বা নিচ্ছি, তো এই এডুকেশনের মূল জায়গাটা দখল করে আছে ইংরেজি। তো যাই হোক, সেই বিষয়ে আর কথা বাড়াবো না। তো আমরা যেটা বুঝছিলাম সেটা ফিরে যাই। তাহলে আজকে আমাদের বিষয়টা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট মানে কর্ম, কর্ম বলা হয়। আর সাবজেক্ট মানে কর্তা। এই যে কর্তা এবং কর্ম, এইটা আজকে আমি তোমাদেরকে ডিটেইল আকারে দেখাবো। ভিডিওটা একটু বড় হতে পারে, তো এটা তোমরা একটু ধৈর্য ধরে এটা শিখবে, স্কিপ করবে না, তাহলে তুমি অনেক কিছু মিস করে যাবে। তো কর্তা কাকে বলেন, কর্ম কাকে বলে, এইটা দেখানোর আগে আমার আগে যে জিনিসটা জানা লাগবে সেইটা হচ্ছে ভার্ব। অর্থাৎ ভাব ছাড়া আসলে কোনো বাক্যই তৈরি করা যায় না। তো ভার্বের আমরা গতদিনকে টেন্সটা বুঝাইছিলাম। আজকে আমি তোমার ওই ভার্বের ডিটেইল একটা বিবরণ দেখাচ্ছি। তো সেইটা একটু মন দিয়ে দেখো। একটা ভার্ব, ভার্ব মানে ক্রিয়া। এই ক্রিয়াটা দুই রকমের হয়। একটা হচ্ছে অক্সিলারি, অক্সিলারি, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। প্রিন্সিপাল বা মূল ভার্ব, এটা সাহায্যকারী, এটা মূল ক্রিয়া। নিচে বাংলাটা আমি একটু লিখে দিলাম, সাহায্যকারী, আর এইটা হচ্ছে মূল ক্রিয়া। এইগুলো তুমি না চিনলে তুমি কখনো ইংরেজি গ্রামারটা বুঝতে পারবে না, বা ইংরেজি সম্পর্কে কোনো কিছু জানতেই পারবে না। অক্সিলারি ভার্বটা আবার দুই প্রকার। একটা আছে টেন্স অক্সিলারি, আর একটা আছে মডেল অক্সিলারি, মডেলস। এই টেন্স অক্সিলারি ভার্ব আছে সংখ্যায় 11টা, মডেল অক্সিলারি ভার্ব আছে সংখ্যায় 16টা। অর্থাৎ মোট 26টা, 27টা অক্সিলারি ভার্ব। এই 27টে অক্সিলারি ভার্ব অনুসারে মূল ক্রিয়ার ব্যবহারটা হয়, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে মূল মডেল অক্সিলারি ভার্ব নিচ্ছি 16টা, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর টেন্স অক্সিলারি আছে 11টা। তো এটা আমি একটু লিখে দিলাম এখানে। সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। এই হচ্ছে টেন্স অক্সিলারি। আর মডেল অক্সিলারি ভার্ব আছে 16টা। সেটা হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, কুড, মে, মাইট, উইল, উড,
মাস্ট হ্যাভ টু এখানে ধরলো না, আমি একটু এটা এই পাশে তীর চিহ্ন দিয়ে লিখলাম, হ্যাভ টুটা লেখা হয়েছে। এবার হ্যাভ টু, ইউজ টু, অর টু, নিড, ডিয়ার, এইগুলোকে মডেল অক্সিলারি ভার্ব বলা হয়। এটা সংখ্যায় মোট 16টা আছে। এরপরে মূল ভার্বে সর্বদা প্রেজেন্ট ফর্ম বসে। এইবার আসো প্রিন্সিপাল ভার্ব। এইটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফিনাইট আর একটা হচ্ছে নন ফিনাইট। ফিনাইট ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ, আমি সংক্ষেপে লিখলাম ট্রানজিটিভ, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ, সংক্ষেপে কথাটা লিখলাম। আর নন ফিনাইট ভার্ব আছে তিন প্রকারের, একটা হচ্ছে টু যুক্ত, আমি নিচে লিখলাম, আর এটা হচ্ছে আইএনজি যুক্ত, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল যুক্ত। এবার মূল বিষয়টা বলি। ফিনাইট মানে সমাপিকা, এর নিচে লিখে দিলাম সমাপিকা, আর এটা মানে অসমাপিকা। আর ট্রানজিটিভ মানে সকর্মক, আর ইন্টারজেটিভ মানে অকর্মক। এই ভার্বগুলো আমি কেন লিখলাম? আমরা এখন যে ভার্ব, এটা হচ্ছে ডিটেইল ভার্বের বিবরণ। যত রকমের ভার্ব আছে সব রকমের ভার্ব এখানে আছে। এইবার আমরা যখন বিশেষ করে একটা বাক্য যখন তৈরি করতে যাই, এই যে ভার্বটা সাবজেক্টের পাশে যেটা বসে এটাকে বলে ফিনাইট ভার্ব, বাংলা অর্থ সমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে ভার্ব বাক্যের অর্থ সমাপ্ত করে তাকে বলে সমাপিকা, আর যে ভার্ব বাক্যের অর্থ সমাপ্ত করে না তাকে বলে অসমাপিকা। অর্থাৎ বাক্যের মধ্যে এক বা একাধিক ভাব থাকে, যে ভাবগুলো বাক্যের অর্থ সমাপ্ত করতে পারে না তাকে বলে অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়া ভাব আবার তিন রকমের হয়, টু যুক্ত, আইএনজি যুক্ত, পাস্ট পার্টিসিপল যুক্ত। এগুলো সাধারণত ফ্রেজের মধ্যে দেখা যায়। আর ফিনাইট যে মূল ভাবটা আবার দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ মানে অকর্মক ক্রিয়া। এই কথাগুলো আমি কেন বললাম? এটা এই জন্য বললাম যে আমরা এখন যে অবজেক্টের ব্যবহারটা করতে যাচ্ছি সেই অবজেক্টটা কখনো এই ট্রানজিটিভ ভাব ছাড়া হয় না। অর্থাৎ অবজেক্টের ব্যবহার করতে হলে ট্রানজিটিভ ভাব লাগে, আর অবজেক্টের ব্যবহার না আসলে ইনট্রানজিটিভ ভাব লাগে। তার মানে আমরা গতদিনকে ক্লাসে শুধুমাত্র সাবজেক্ট এবং ভাব নিয়ে আমরা বাক্যগুলো তৈরি করছিলাম, এবং মাঝে মাঝে দেখলাম যে বাক্য তৈরি করতে গেলে অবজেক্টের ব্যবহার চলে আসছে। আসলে আমি ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করে ফেলছিলাম। তার মানে ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করলে অবজেক্টটা তোমাকে দিতেই হবে, নাইলে কিন্তু কথার অর্থ হবে না। আর ইনট্রানজিটিভ ভার্ব যদি ব্যবহার করো তাহলে অবজেক্টটা লাগবে না। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। তার মানে ট্রানজিটিভ ভার্ব ব্যবহার হলে ওই বাক্যের প্যাসিভ ভয়েস হয় বা ভয়েস চেঞ্জ হয়, আর ইনট্রানজিটিভ ভার্বের কখনো ভয়েস চেঞ্জ হয় না। তো এই ট্রানজিটিভ ভার্বের ব্যবহারটা আমরা এখন শিখবো, যেহেতু আমরা অবজেক্টের ব্যবহারটা আমাদের লাগছে। তো অবজেক্টের ব্যবহারটা করতে গেলে তোমাকে এই ফিনাইট ভার্বের ব্যবহারটা, এই ট্রানজিটিভ ভার্বের ব্যবহারটা তোমাকে জানতে হবে, বুঝতে হবে। তো এইটা ছিল আমার ভার্বের একটা ছক। তো এই ভার্বটা আমি এখন মুছে দিচ্ছি। তাহলে আমাদের এখন লাগছে এই ট্রানজিটিভ ভার্ব। এখন যেহেতু আমরা অবজেক্টের ব্যবহার করবো বলে এইটা লাগবে, এইটা আপাতত আমাকে লাগবে না, পরবর্তীতে যখন লাগবে তখন আমরা এটা ব্যবহার করব। তো আজকে আমরা ট্রানজিটিভ ভার্বটা শিখলাম এবং এটা নিয়ে আমরা বাক্য তৈরি করা শিখব। তো আমরা প্রথম যে বাক্যটা, আমি নিচের অংশটা মুছে দিলাম, মুছে দিয়ে আমি আবার ছোট ছোট করে বাক্য তৈরি করব। তো প্রথম আমি যে কোনো একটা বাক্য নিই, যেমন আমি বই পড়ছিলাম, আমি একটা ছোট্ট করে একটা বাক্য নিলাম। গতদিনকে টেন্সটা দেখাইছি, টেন্সটা আজকে আর দেখাচ্ছি না, কারণ টেন্সটা লিখতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে এবং সময়টা বেশি খাবে। তো আমি বই পড়ছিলাম, এই বাক্যটা কিন্তু একটা টেন্সে গিয়ে পড়েছে।
এবং এই বাক্যের মধ্যে কি কি আছে? আমি কর্তা, সাবজেক্ট, পড়ছিলাম, এটা হচ্ছে ভার্ব, বইটা আমার এখানে অবজেক্ট হিসেবে কাজ করেছে। তার মানে এই পড়াটা এখন ট্রানজিটিভ ভার্ব হয়ে গেছে, এটা এখন ইনট্রানজিটিভ নেই, মানে সকর্মক ক্রিয়া, অর্থাৎ এই পড়াটা এখন সকর্মক ক্রিয়া। তাহলে আমি পড়ছিলাম, বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গিয়ে পড়েছে। তাহলে আই ওয়াজ, নিয়মন সাথে ওয়াজ বসলো, তারপরে রিডিং, আই ওয়াজ রিডিং বুক। এখানে দেখো অবজেক্ট ব্যবহার হয়েছে, ভার্ব ব্যবহার হয়েছে এবং সাবজেক্ট ব্যবহার হয়েছে। তার মানে এই বাক্যটা আমি সবই পেয়ে গেছি, এখানে আমার যা যা দরকার ছিল সবই আমি পেয়ে গেলাম। এবার তোমার আরেকটা বাক্য লিখি, যেমন তারা ফুড, সরি আমি একটু বাক্যটা কিভাবে একটু এনলার্জ করে বা বড় হয় সেটা দেখো। তারা খেলছে, আমি একটু কথাটা একটু তোমাকে বাক্য তৈরি করতে শেখাই। তারা খেলছে, প্রশ্ন করো যে অবজেক্ট কিভাবে চেনা যায়? যখন কর্তা এবং ক্রিয়া, তারা খেলছে, কে খেলছে? তারা খেলছে। আমরা কে দিয়ে প্রশ্ন করলে উত্তরটা আসে সাবজেক্ট। কে দিয়ে যদি প্রশ্ন করে, কে দিয়ে প্রশ্ন করলে, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট আসে, আবার সাবজেক্ট আসে। আবার কি দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেখানে অবজেক্ট আসে। তার মানে তারা খেলছে, কি খেলছে? আমি এখানে ধরে নিলাম ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, বা ক্যারাম হতে পারে, হাডুডু হতে পারে, আমি এখানে ফুটবলটা লিখলাম। তার মানে আমাদের এখন অবজেক্টটা ব্যবহার হয়ে গেছে। তার মানে কে করছে এটা কর্তা, কি করছে এইটা হচ্ছে কর্ম বা অবজেক্ট। এই যে সাবজেক্ট এবং অবজেক্ট, কর্তা এবং কর্ম, এইটা যদি তুমি না জানতে পারো, না বুঝতে পারো, তাহলে তোমার ইংরেজি পড়াটা কোনো কাজে লাগবে না। আর এই গ্রামারগুলো ছেলেমেয়েরা বোঝে না বলে, কারণ গোড়ার থেকে তাদের ইংরেজি ভিতটা দুর্বল থাকে, হয়তো কোনো উইক কোনো পার্সনের কাছে তারা ইংরেজিটা শিখেছে, যার কারণে কিন্তু তাদের ইংরেজি ভিতটা মজবুত হয়নি। তো আমি সেই জন্য ডিটেইল আকারে তোমাকে দেখাচ্ছি কিভাবে ইংরেজিটা শিখতে হয়, তার পূর্ণাঙ্গ গাইডলাইনটা কিন্তু আমি পরপর তোমাকে দিয়ে দেবো। তাহলে এখন আমি অবজেক্টটা পেয়ে গেলাম, তবে তারা ফুটবল খেলছে। এইবার এই বাক্যটা তুমি একটা টেন্সে ফেলো। তাহলে তারা ফুটবল খেলছে, তাহলে আমি যদি এখন একটা টেন্সে বাক্যটা ধরি, তাহলে আমি নিচের অংশটা একটু মুছে দিলাম। এই কথাটা একটু নোট করে নিও, কারণ খুব গুরুত্বপূর্ণ কথা। কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট আসে, আর কর্তা কি করলো, অর্থাৎ কর্তা কি করলো। এখানে এই যে কর্তা, সরি, কর্তা কি করলো এই কথাটা তোমার লাগবে। কর্তা যা করলো সেইটা হচ্ছে অবজেক্ট। আশা করি জিনিসটা মনে থাকবে না। তা আমি এটা মুছে দিলাম, যে আমি নিচে ট্রানজিশনটা করি এখন। তারা ফুটবল খেলছে, এই বাক্যটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গিয়ে পড়েছে, কারণ এটা খেলে, খেলছে, অর্থাৎ বাক্যের 2 নাম্বারে যে পড়ে, টেন্সের 2 নাম্বারে যে পড়ে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এমন টেন্সটা কিন্তু তোমাকে সবার আগে লাগছে, তারপরে তোমাকে এই সমস্ত বিষয়গুলো। তাহলে তারা ফুটবল খেলছে, দে আর, তারা ফুটবল খেলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটা আছে। তাহলে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটা লিখব, তারা খেলছে, দে আর প্লেইং, দে আর প্লেইং। দেখো ছোট্ট ছোট্ট করে আমি বাক্য তৈরি করছি। তারপর কি খেলছে? ফুটবল। তার মানে আমি এখন অবজেক্টটা পেয়ে গেছি, দে আর প্লেইং ফুটবল। ওকে, এইভাবে আমি ছোট ছোট করে বাক্য আগে তৈরি করবো। তার মানে আজকে আমরা সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, অবজেক্ট পেয়েছি। তার মানে এইভাবে তুমি প্রত্যেকটি বাক্য তুমি আগে তৈরি করতে শেখো। যেমন ছেলেটি বাঁশি বাজায়। আমি একবারে কথাটা লিখে ফেলছি, তোমাদের হয়তো একবারে পারবা না। প্রথমে তুমি লেখো ছেলেটি বাজায়, কি বাজায়? বাঁশি বাজায়। তো এই যে ভাবকে প্রশ্ন করলে কিন্তু কি পাওয়া যায়?
যখনই কি আসবে তখনই তুমি বুঝবা যে এইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের ব্যবহার হয়েছে। আর ট্রানজিটিভ ভার্ব না হলে কখনো অবজেক্টটা আসে না। তাহলে ছেলেটি বাঁশি বাজায়, বাক্যটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়েছে। তাহলে এখানে ছেলেটি দি বয় বাজানোর ইংরেজি প্লে, সাবজেক্টটা সিঙ্গুলার তাহলে এসটা যোগ হবে প্লে, বাঁশির ইংরেজি ফ্লুট, তাহলে দে প্লে ফ্লুট, ছেলেটি দি বয় প্লেস ফ্লুট, ছেলেটি বাঁশি বাজায়। এইভাবে তুমি আগে ছোট্ট ছোট্ট করে বাক্য তৈরি করতে শেখো। তো এরপরে যখন ফেরত আসবে না তখন তোমাকে কথাগুলো বলতে সুবিধা হবে না, তখন তুমি পূর্ণাঙ্গ বাক্যের গাইডলাইনটাই পেয়ে যাবা। তো আজকে আমি তোমাদের সাথে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টগুলোকে ব্যবহার করে কিভাবে তুমি একটা অর্থবোধক বাক্য তৈরি করতে পারো। তো আমি এটা একটু মুছে দিলাম, দিয়ে আমি আবার নতুন করে লিখছি। যেমন মনে করো আমরা ইংরেজি শিখছি বা শিখেছি, আমি একটু টেন্সের পরিবর্তন করলাম। প্রথমে তুমি যখন লিখবে তখন আমরা শিখেছি, অর্থাৎ তুমি প্রথমে সাবজেক্ট নেবে, ভাব নেবে, ভাবটা নেওয়ার পরে যদি দেখো অবজেক্টটা আসছে তাহলে তুমি বুঝবা যে তুমি ট্রানজিটিভ ভাব নিয়েছো। যদি দেখো অবজেক্ট আসছে না তাহলে তুমি কি ইন্টারজেক্টিভ ভাব নিয়েছো। আমি এখানে দুইটাই দেখাই পরপর, তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবা। আমরা ইংরেজি শিখেছি, তাহলে উই হ্যাভ লার্নড ইংলিশ, উই হ্যাভ লার্নড ইংলিশ, আমাদের বাক্য হয়ে গেছে। এইভাবে তুমি ছোট্ট ছোট্ট করে বাক্য তৈরি করো, সাবজেক্ট দিয়ে, ভার্ব দিয়ে এবং অবজেক্ট দিয়ে। এই তিনটার বেশি কখনো কোনো অপশন তোমরা নেবে না, কারণ এর থেকে বেশি যদি তুমি নাও তাহলে তোমার বাক্যটা জড়িয়ে যাবে, পরে গিয়ে তুমি সাজাতে পারবে না। তো দেখো আমি এইভাবে তোমাকে আরও কিছু বাক্য দেখাই। তোমাকে এখানে একটা কথা বলি, যেমন আমরা যখন সাবজেক্ট বা অবজেক্টকে যখন নির্ধারণ করি তখন এখানে একটা বিষয় আসে। যেমন ধরো নদী, নদী আমাদেরকে খাবার দেয় কিংবা নদী পরিবহন করে। আমি এই নদী যদি এখন নদীতে বা নদীর সাথে যদি কোনো প্রত্যয় যুক্ত করি, কোনো বিভক্তি যুক্ত করি, তখন কিন্তু এটা সাবজেক্ট হবে না, এটা অবজেক্ট হবে না। তাই শব্দটা পূর্ণ হতে হবে এবং শব্দের সাথে কিছু যোগ করা যাবে না, তাহলে তোমার সেটা সাবজেক্ট হবে এবং অবজেক্ট হবে। তো আমি নদী দিয়ে বাক্যটা লিখি, নদী নদী পলি বহন করে। আমি একটা ছোট্ট করে একটা বাক্য লিখলাম, এখানে নদীটা সাবজেক্ট, পলিটা এখানে অবজেক্ট, বহন করে এটা আছে ভার্ব। তো আমি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়েছি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমরা জানো যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, আর যদি সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে কিছু যোগ হয় না। তো এখানে আমরা নদীটা এখানে লিখবো রিভার্স, রিভারের সাথে এস যোগ হবে রিভার্স, বহন করা ইংরেজি বিএআর, বিয়ারের সাথে কিছু যোগ হবে না, পলি ইংরেজি সিল্ড SILT সিল্ড। তো এই যে এখানে সিল্টেশন না কিন্তু সিল্ড মানে শুধু পলি। তো এই যে সিল্ডটা এখানে অবজেক্ট, এইটা ভার্ব, এইটা এখানে সাবজেক্ট। তো এইভাবে ছোট্ট ছোট্ট করে তুমি আগে বাক্য তৈরি করো। তোমার সামনে যে বিষয় আসে না কেন সেটা সামনে তুমি যেটাই দেখো সেই অবজেক্টকে দিয়ে কি করা যায় বা অবজেক্টটা দিয়ে কীভাবে বানানো যায় এটা তোমাকে আমি আরেকটু দেখাই। ধরো আমি একটা শব্দ নিই এখানে, যেমন মনে করো রাস্তায় লিখলাম রাস্তা। তো রাস্তা আমরা কি করি, রাস্তা কি করে? রাস্তা পথ দেখায়,
রাস্তা আমাদেরকে গন্তব্যে পৌঁছে দেয়, রাস্তা আমাদেরকে কি বলি তোমার, রাস্তা আমাদেরকে তোমার হচ্ছে যে পথ দেখাই, এটা তো আমরা আগেই বললাম। তো এই যে রাস্তা অথবা আমরা রাস্তা বানাই, তো এই যে একবার বললাম রাস্তা আমাদেরকে পথ দেখায়, আরেকবার বললাম আমরা রাস্তা বানাই। তো এখানে একই রাস্তা, এক জায়গায় সাবজেক্ট হচ্ছে, এক জায়গায় অবজেক্ট হচ্ছে। তো এই যে তোমাকে বলছিলাম যে যখন কি দিয়ে প্রশ্ন করা হয়, আর কি বা কাকে, এটা যদি প্রশ্ন করে যে সরি কে বা কাকে যদি প্রশ্ন করে, তাহলে সেটা কিন্তু সাবজেক্ট। আর কর্তা কি করলো, এইটা কিন্তু আমাদের অবজেক্ট। তো রাস্তা আমাদেরকে পথ দেখাই। তো এই বাক্যটা আমি এখানে লিখি, রাস্তা আমাদের পথ দেখাই। এখানে দুইটা অবজেক্ট বসে গেছে। তো আমি আরেকটা বাক্য লিখি, আমরা রাস্তা বানাই বা তৈরি করি। এইভাবে ছোট্ট ছোট্ট করে বাক্য আগে আমরা লিখতে শিখি। এই রাস্তা, রাস্তা আমাদেরকে পথ দেখায়, এটা সাবজেক্ট, কিন্তু এই রাস্তা এখানে অবজেক্ট হয়ে গেছে। এবার কেন তুমি প্রশ্ন করো, সেটা হচ্ছে কে বানাই, আমরা বানাই, তাহলে এখানে আমরা কিন্তু কর্তা। আবার এখানে কে আমাদেরকে পথ দেখায়, রাস্তা আমাদেরকে পথ দেখায়। তাহলে কে বা যখনই কে প্রশ্ন আসে, তখন এটা তুমি নিশ্চিত মনে করবা যে যে কে করলো, অর্থাৎ তুমি ভাগকে এখানে প্রশ্ন করাবে। যেমন এখানে রাস্তা বানাই, আমরা রাস্তা বানাই, আমরা কি বানাই, তাহলে এখানে কেটা হচ্ছে কর্তা এবং এই কেটা হচ্ছে এখানে আমরা এবং সাবজেক্ট। আর এখানে রাস্তাটা এখানে কিন্তু অবজেক্ট হয়ে গেছে, কারণ এই সাবজেক্ট হয়ে গেছে, কারণ রাস্তা আমাদেরকে পথ দেখায়। তো এই যে আমি এই বাক্যটা আগে লিখি, রোড, আর এডি, এর সাথে সর্বদা এর যোগ হবে, এটা কথা একটু মনে রাখবে, সবসময় এর যোগ হবে। রোডস দেখানো ইংরেজি শো, শোর সাথে কিছু যোগ হবে না, কারণ সাবজেক্টটা প্লুরাল হয়ে গেছে। রোডস শো আস ওয়ে, অথবা পাথ, পাথ মানে পথ, তো এর সাথে এর যোগ হবে, এর সাথে এর যোগ হবে। এখানে এইটাও অবজেক্ট, এটাও অবজেক্ট, কিন্তু এখানে রোডটা এইটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আবার পরের বাক্যটা যেমন ছিল, আমরা রাস্তা বানাই, মেক উই মেক রোড, উই মেক রোড, এখানে রোডটা কিন্তু ভার্বের পরে বসেছে, কারণ এই রাস্তাটা কে বানায়, আমরা বানাই। তো এইভাবে তুমি প্রতিটি বাক্য আগে তৈরি করো এবং বাক্যগুলোকে ওটা সাবজেক্ট কি অবজেক্ট এটা তুমি চেনার চেষ্টা করো। এইভাবে তুমি সাবজেক্ট এবং অবজেক্ট যখন তুমি চিনতে পারবে, তখন কিন্তু একটা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবে যে গ্রামারটা, তখন তুমি বুঝতে পারবে। তার আগে তুমি এই গ্রামারটা বুঝতে পারবে না, কারণ গ্রামার বুঝতে গেলে সাবজেক্টকে চিনতে হয়, অবজেক্টকে চিনতে হয়। আমি বিভিন্ন ছাত্রছাত্রীর মধ্যে দেখেছি যে সাবজেক্টকে তারা অবজেক্ট মনে করছে, অবজেক্টকে সাবজেক্ট মনে করছে, এবং এরপরে যে আরও একটা অংশ আছে ফ্রেজ, যেটা তোমাকে বলছিলাম ফ্রেজটা, এই ফ্রেজটা কিন্তু আর একটু জটিল, কারণ ফ্রেজটা না আসা পর্যন্ত বাক্যের কিন্তু পরিপূর্ণতা পাচ্ছে না। কারণ আমরা অনেক কথার মধ্যে ফ্রেজটা ব্যবহার করি, আর ফ্রেজটা যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু সেই কথাগুলো পরিপূর্ণ হয় না বা পরিমার্জিত হয় না। তো আমরা আরেকটা বাক্য লিখি। তো আশা করি আমি এইটা তোমাদেরকে পরিষ্কার করতে পেরেছি। এবার পরের বাক্যটা দেখো, আমি এখানে আরেকটা বিষয় নিই, যেমন ধরো বই লিখলাম, সরি বই, বই কি করে, বই জ্ঞান দেয়, বই তথ্য দেয়, আমরা বই পড়ি, বই পড়া ভালো, বা এই যে অনেকগুলো কথা আমরা এক এক করে বের করছি। তো এই যে বইটা, বই যেন কখনো, এই যে শব্দটা আমি এই বিষয়টা বারবার করে বলছি, বই, নদী, রাস্তা, বই, নদী,
রাস্তা একটা শব্দ কিন্তু বিকৃত রূপ ধারণ করি। বই যদি আমি বইয়ে বলি, নদী যদি নদীতে বলি, রাস্তা যদি রাস্তায় বলি, মানে সবসময় কোনো কিছু ফর্ম যোগ করা, তখন কিন্তু এই শব্দটা আর তোমার ওই সাবজেক্টেও থাকে না, অবজেক্টেও থাকে না। আমি বারবার করে এই বিষয়টা তোমাদেরকে বোঝাচ্ছি। অর্থাৎ শব্দটা অক্ষুণ্ণ থাকতে হবে, কোনো রকম কোনো বিকৃত কোনো রূপ হবে না। তো এই বই দিয়ে, যেমন বইটা আমরা বলি যে বই তথ্য দেয়, বই তথ্য দেয়। বইটা এখানে কে দেয়? বই দেয়। তাহলে যখনই বলছি কে প্রশ্নটা আসে, কে প্রশ্নটা আসে, কে এবং কি, যখনই কে করলো এবং কি করলো, তো এই কে এবং কি আর একটা কি জায়গায় কাকে, তুমি সেটা হতে পারে। তা এই যে কে করলো, যখনই বলছে কে দেয়, কে দেয়? বই দেয়। তাহলে এখানে বইটা বুক। এবার দেওয়ার ইংরেজি গিফট, এর সাথে সিঙ্গুলার হবে গিভস ইনফরমেশন, ইনফরমেশন, বুক গিভস ইনফরমেশন। আমি আরো কিছু বাক্য লিখি। এবার নিলাম মেলা। মেলা, এই মেলা আমরা সাবজেক্টও বানাতে পারি, অবজেক্টও বানাতে পারি। একটা অর্থবোধক বাক্য তৈরি করব। আমরা মেলা দেখেছি, মেলায় অনেক জিনিস পাওয়া যায়, এইটা বলা যাবে না, কারণ মেলার সাথে অন্তস্থ যোগ হয়ে যাচ্ছে। আমরা মেলা দেখেছি, মেলা আমাদেরকে আনন্দ দেয়, মেলা মেলা মানুষকে বিনোদন দেয়, একই কথা হলো। তো এই যে একবার মেলা আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম, আবার আরেক জায়গায় অবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। একই মেলা, আমি এখানে দুটাই তোমাদের দেখাই যাতে বুঝতে আরো সুবিধা হয়। মেলা আমাদের আনন্দ দেয়, মেলা আমাদের আনন্দ দেয়। আবার লিখলাম আমরা মেলা দেখেছি, আমরা মেলা দেখেছি। এই বাক্যে মেলা এটা সাবজেক্ট, কারণ কে আমাদেরকে আনন্দ দেয়, মেলা আমাদেরকে আনন্দ দেয়। এই বাক্যে মেলাটা এটা কিন্তু এখন সাবজেক্টে নেই, এটা এখন অবজেক্টে চলে গেছে। আমরা কি দেখেছি, অর্থাৎ কে দেখেছে, আমরা দেখেছি। আমরা কি দেখেছি? মেলা দেখেছি। এই যে কে এবং কি, কেটা সাবজেক্ট, কিটা অবজেক্ট, এই প্রশ্নটা যদি তোমরা করতে পারো তাহলে খুব সহজেই তুমি এটা সাবজেক্ট এবং অবজেক্টকে তুমি চিনতে পারবে। তাহলে মেলা আমাদেরকে আনন্দ দেয়, ফেয়ার, আনন্দ দেওয়ার ইংরেজি প্লিজ, আরো অনেক শব্দ আছে, প্লিজটা লিখলাম, ফেয়ার প্লিজেস আস। এখানে আরেকটা শব্দ লিখি, ডুপ্লিকেট, এন্টারটেইন আস, এন্টারটেইন আস। এন্টারটেইন মানেও আনন্দ দিয়া, বিনোদন দিয়া, প্লিজ মানে খুশি করা, একই কথা, সমার্থক শব্দ। এটা সমার্থক শব্দ ব্যবহার হয়েছে। আমরা মেলা দেখেছি, উই হ্যাভ সিন ফেয়ার। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। এইভাবে ছোট ছোট প্র্যাকটিস ছাড়া কখনো তুমি ইংরেজি শিখতে পারবে না। অনেকেই অনেক কথা বলে, ইংরেজি বিষয়টা তোমার জানো, এটা রাতারাতি কখনো সম্ভব না। তোমাকে এটা নিয়ে ধৈর্য ধরে, সময় ধরে এটা বুঝতে হবে। এটা সংক্ষেপে একটা কথা বলি, মাতৃভাষায় শিখতেই একজন মানুষের, যদিও আমাদের এটা জন্মগত, তাও 10-12 বছর লেগে যায়, তাও সে ভাষাটা, গ্রামারটা ঠিক করে বোঝে না, এমনি তো কথা বলতে পারে। আর সেখানে একদম বিদেশি ভাষা, তোমার মাতৃভাষা না, এইটা বুঝতে নিশ্চয়ই এটা যদি 12 বছর লাগে, তাহলে লাগে 24 বছর।
তার মানে এটা আসলে রাতারাতি সম্ভব না। তো এই গ্রামারগুলো যেটা আমরা তোমাকে এখন দেখাচ্ছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা বাক্যের 4টে অংশ বা 4টে উপাদান। সাবজেক্ট এটা কি তোমরা আশা করি এতক্ষণ বুঝতে পেরেছো, ভার্বটা কি এটা বুঝেছো, অবজেক্টটা কি এটা আমি এখন বুঝালাম। বাকি আছে ফ্রেজটা। এই ফ্রেজটা আমরা সামনের ক্লাসে এটা তোমাকে দেখাবো। এটা একটা ডিটেইল পার্ট এবং অনেক বড় হবে, কারণ ফ্রেজটা বুঝতে গেলে তোমাকে অনেক সময় দিতে হবে এবং এটা নিয়ে হয়তো 2-3টে ভিডিও যাবে, কারণ ফ্রেজটা বোঝাতে গেলে একটু জটিল। ওটা আমাদের ভাষার মধ্যে এমনভাবে লুকিয়ে থাকে যে আমরা ঠিক ধরতেই পারি না যে এইটা ফ্রেজ না এটা সাবজেক্ট। তো সামনের ভিডিওতে এগুলো আমি বিস্তারিত করে বলবো। তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওগুলো যদি তোমার কোনো উপকারে লাগে তাহলে তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে করে তুমি সহজেই নোটিফিকেশনটা পেতে পারো। আবার দেখা হচ্ছে সামনে একটা নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত।